প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রসায়ন তৃতীয় অধ্যায়ের তোমার পদার্থের গঠন এই চ্যাপ্টারের পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে আমরা আলোচনা করব। দেখো সবাই, আমরা পারমাণবিক ভর কথাটা কি এটা আমরা আগেও এই সম্বন্ধে আমরা জেনেছি। এখন দেখো, এটা মৌলের পরমাণুর, দেখো সবাইকে কিন্তু বলছি, আমি আগেও বলছি এখনো বলি, তোমাদেরকে খাতা বই খুলতে হবে এবং ক্লাস ফলো করার সাথে সাথে তোমরা খাতায় লিখতে হবে, তাহলে জিনিসটা বুঝতে অনেক সুবিধা হবে, অনেক সহজ হবে জিনিসটা। তাহলে তোমরা সবাই লেখো আমার সাথে সাথে। এটা হলো তোমার মৌলের পরমাণু। লেখো মৌলের পরমাণুর ভর সংখ্যা। এটা আমরা জানি যে তোমার নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের সংখ্যার যোগফলকে ওই মৌলের ভর সংখ্যা বলে। ঠিক আছে, তাহলে ভর সংখ্যাটা হবে তোমার প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন এবং নিউট্রন দুইটাই তোমার কিন্তু পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে, নিউক্লিয়াস বা কেন্দ্রে অবস্থান করে। ঠিক আছে, আচ্ছা, এখন এই ভর সংখ্যাকে প্রকাশ করে কি দ্বারা? এ দ্বারা। এ ইকুয়াল টু প্রোটন সংখ্যা মানে পি আর নিউট্রন সংখ্যা হচ্ছে এন, তাহলে এ ইকুয়াল টু পি প্লাস এন। আচ্ছা, এখন প্রোটন সংখ্যা অলওয়েজ তোমার পূর্ণ সংখ্যা, নিউট্রন সংখ্যাটাও অলওয়েজ পূর্ণ, আর তাহলে ভর সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যা হওয়ার কথা। ঠিক আছে, তাহলে এখন দেখো, সোডিয়াম একটা মৌল মনে করো, সোডিয়াম Na, তাহলে সোডিয়াম পরমাণু ভর সংখ্যা কি হবে বলো? এখানে সোডিয়াম পরমাণুতে প্রোটন আছে তোমার 11টা আর নিউট্রন আছে তোমার 12টা, যোগ করলে হবে 23। তাহলে সোডিয়াম পরমাণু ভর সংখ্যা হচ্ছে 23, এগুলি পূর্ণ সংখ্যা সব। এখন আপেক্ষিক ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর, এই কথাটার মানে কি? এটা তারা কি মিন করে, বা আপেক্ষিক কথাটা কেন বলা হলো? এর অর্থ হচ্ছে যে মৌলের পারমাণবিক ভরগুলি আরেকটা মৌলের সাপেক্ষে নির্ণয় করতে হয়। আরেকটা মৌলের সাপেক্ষে, এটা কি? যেই কার্বনটা ভর 12, ওইটা 12 ভাগের 1 অংশের সাপেক্ষে মৌলের ভর সংখ্যাগুলি, পারমাণবিক ভর নির্ণয় করা হয়। এই কারণে এদেরকে আপেক্ষিক পারমাণবিক ভর বলে। কথা বুঝতে পারছো? আচ্ছা, যেমন তুমি লেখো কপারের লেখো সবাই Cu, কপারের পারমাণবিক ভর 63.5, আর ক্লোরিনের পারমাণবিক ভর লেখো সবাই 35.5। কপার এবং ক্লোরিন, এই দুটা। এখন আমরা দেখব যে কিভাবে যে কোনো একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা হয়। এটা আর একটা সূত্র আমাদেরকে জানতে হবে, এটা সবাই লিখো, আমরা সবাই লেখো এটা। দেখো, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর সমান উপর হবে মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর, নিচে হবে একটি কার্বন 12 আইসোটুপের ভরের 12 ভাগের 1 অংশ।
তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো। কার সাহায্যে? কার্বন 12 আইসোটোপের ভরের সাহায্যে। এই কার্বন 12 আইসোটোপ বলতে বোঝায়, এখানে একটু বলি আমি, শোনো। এই যে কার্বন পরমাণু হচ্ছে এই যে এটা কার্বন পরমাণুর ভর, এই যে কার্বন পরমাণুর ভর 11 আছে, 11 আছে। কার্বন পরমাণুর ভর 12 আছে, আবার কার্বনের ভর 13 আছে। এরই তো আইসোটোপ। বিভিন্ন ভরের যে পরমাণুগুলি, এদেরকে পরস্পর আইসোটোপ বলা হয়, এটা সবারই জানা আছে। এখন 11 ভর কারো কোনো কার্বনের ভর 12, কোন একটা কার্বন পরমাণুর ভর 13। তাহলে যেটার ভর 12, এই যে এইটারই 12 ভাগের 1 ভাগ নিতে হবে। এজন্য বলছে কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশ। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো। যেমন দেখো সবাই, মনে করো এখানে একটা মৌল আমরা চিন্তা করি, মনে করো অ্যালুমিনিয়াম চিন্তা করবো আগে। তার আগে লেখো অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর, এই মানটা বই আছে তোমার। এটা একটা অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর হচ্ছে 4.482 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 গ্রাম, -23 একক হচ্ছে গ্রাম। অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর। আর একটা কার্বন 12 আইসোটোপের ভরে 12 ভাগের 1 অংশ, এইটার ভরটা বিজ্ঞানীরা পরীক্ষালব্ধভাবে এটা বের করছে। এটার মান হচ্ছে তোমার 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। তাহলে আমি এখন বের করি অ্যালুমিনিয়ামের, লেখো সবাই অ্যালুমিনিয়ামের, এখানে লেখো আপেক্ষিক পারমাণবিক ভর কি বলো তো? মৌলের একটি পরমাণুর ভর। এখন মৌলটার নাম কি? অ্যালুমিনিয়াম। তাহলে হবে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর, আর নিচে কি হবে? একটি কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশ। একটি কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশ। ঠিক আছে? এই সূত্র প্রয়োগ করতে হবে তোমাকে। সূত্র উপর এটা সূত্র, যে কোনো মৌল। এখন যদি বলে জিঙ্কের আপেক্ষিক পারমাণবিক ভর কত, তাহলে এখানে হবে জিঙ্কের একটি পরমাণু ভর। নাইট্রোজেনের যদি বলে, উপর হবে নাইট্রোজেনের একটি পরমাণু ভর, নিচে কিন্তু এটাই থাকবে সব সময়, নিচে এটাই। তাহলে এখন দেখো, এখন আমরা অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর আমরা জানি কত, 4.482 ইন্টু 10 টু দি পাওয়ার -23 এত গ্রাম। আর একটি কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশ, এই মানটা কিন্তু পরীক্ষালব্ধ মান, বিজ্ঞানীরা পরীক্ষা করে প্রমাণ করছে। এটার মান হচ্ছে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম, -24 গ্রাম। এখন এই দুটার ভাগফলটা হবে তোমার 27। তাহলে কি হলো? অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 27। ঠিক আছে? এবার যে কোনো মৌলের আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো কার সাহায্যে? একটি কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশের সাহায্যে। আর এইটার একটা পরীক্ষালব্ধ মান হচ্ছে এই মানটা সাহায্যে। তো যেহেতু আমরা মৌলের আপেক্ষিক ভরগুলি, পারমাণবিক ভরগুলি আরেকটা মৌলের সাপেক্ষে বের করি, কার্বন 12 আইসোটোপ ভর সাপেক্ষে বের করি, এই জন্য এটাকে আপেক্ষিক পারমাণবিক ভর বলে। আণবিক ভরের পাশাপাশি, পারমাণবিক ভরের পাশাপাশি এদেরকে আপেক্ষিক পারমাণবিক ভর বলে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন দেখো তাহলে
আচ্ছা আমি যেখানে আসছিলাম দেখো, এখন যদি তোমাকে যে বলে যে কপারের একটি পরমাণুর ভর কত, লেখো সবাই। কপারের একটি পরমাণু ভর কত? এটা একটা সৃজনশীল অঙ্ক মনে করো, কপার একটি পরমাণুর ভর কত। ঠিক আছে, তাহলে আমাকে তোমার প্রথম কপারে আমি জানি যে কপারের, লেখো সবাই, কপারের আপেক্ষিক পারমাণবিক ভর 63.5। এটা আমাকে জানা আছে। এখন আমাকে বের করতে বলছে কপারের একটি পরমাণুর ভর কত। তাহলে আমি অঙ্কটা কিভাবে করব? ঠিক আছে, আমাকে ওই সূত্র অ্যাপ্লাই করতে হবে, ওই সূত্রটা প্রথম যেটা আমরা অ্যাপ্লাই করছি আজকে প্রথম দিনে। তাহলে আমি কি লিখবো বলো তো? আমি লিখবো কপারের আপেক্ষিক পারমাণবিক ভর। সূত্র লেখো এটা, কপারের আপেক্ষিক পারমাণবিক ভর সমান কপারের একটি পরমাণু ভর, মৌলের জায়গায় হবে কপার, তাহলে কপারের একটি পরমাণু ভর, আর নিচে হবে একটি কার্বন, একটি কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 অংশ। ঠিক আছে, সূত্র লিখলাম। এখন দেখো কপারের আপেক্ষিক পারমাণবিক ভর কত জানা আছে আমাদের, কত এটা? 63.5 ইকুয়াল টু, উপরেরটা আমাকে বের করতে হবে, একটি পরমাণু ভর বের করতে হবে। তাহলে আমি উপরে লিখবো যা আছে তাই, কপারের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর, উপরে যা আছে তাই লিখবো। আর এটা তো একটা নির্দিষ্ট মান আছে, পরীক্ষালব্ধ মান, ঠিক আছে না? এটা মান কত? 1.66 ইন্টু 10⁻⁻24 এত গ্রাম। এখন যদি আমি বজ্রগুণ দেই, তাহলে বজ্রগুণ দিলে এই গুণ হবে এইভাবে। তাহলে কি হবে বলতো? সুতরাং কপারের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর 63.5 ইন্টু 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখন এই গুণটা করলে হবে তোমার 1.05 ইন্টু 10⁻22 এত গ্রাম। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো, আমি কিন্তু এই সূত্রের সাহায্যে যে কোনো গাণিতিক সমস্যা আমি সমাধান করতে পারবো। আমি এই সূত্রের সাহায্যে কি বের করতে পারবো? আমি এর সাহায্যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো, আবার মৌলের একটি পরমাণুর ভর আমি বের করতে পারবো। মৌলের আপেক্ষিক ভর বের করতে হলে, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হলে আমাকে এই দুইটা মানই জানতে হবে, এটা জানতে হবে, এটা জানতে হবে। আর যদি মৌলের একটি পরমাণু ভর বের করতে বলে তাহলে আমাকে এই মানটা জানতে হবে, এই মানটা। আর এই মান তো আমার মনেই মুখস্থি করতে হবে। এটা এই মানটা তো পরীক্ষালব্ধ মান, এটা একটা নির্দিষ্ট মান আছে, এটা আমাকে মনে রাখতে হবে। এইভাবে আমরা কিন্তু এই সূত্র ব্যবহার করে যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর অথবা মৌলের একটি পরমাণু ভর আমরা বের করতে পারি। তো এই ধরনের অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এই ধরনের অঙ্কগুলি পরীক্ষার
তোমার সৃজনশীলে আসতে পারে অথবা নৈর্বৃত্তিক আসতে পারে। নৈর্বৃত্তিকে আসলে তোমার সূত্র মনে রাখলে তুমি গুণ গুণ করেই সহজে করতে পারবে, যেহেতু 1 মিনিট টাইম একটা অবজেক্টিভের জন্য এত কিছু লেখা দরকার নেই, জাস্ট তুমি গুণ করে বের করতে পারবা। কিন্তু বিবাহী পরীক্ষা প্রশ্ন আসতে পারে। আচ্ছা দেখো এখানে যে আপেক্ষিক পারমাণবিক ভর যদি পরীক্ষা আসে, এর একক কি? এর কি একক হবে? এর কোনো একক থাকবে না। কেন? কারণ এইখানে এই যে পরমাণু ভর আছে, এই ভরের একক হচ্ছে গ্রাম। এখানেও ঠিক পরমাণু আইসোটোপের ভর, এখানেও এককটা গ্রাম হবে। উপরেও গ্রাম, নিচেও গ্রাম, গ্রাম গ্রাম কাটা চলে গেলে এখানে কোনো একক থাকবে না। তাহলে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। কি কারণে নেই? যে একই জাতীয় দুটি রাশি, এখানেও ভর এখানেও ভর, এটা একক গ্রাম এটা একক গ্রাম, তো গ্রাম গ্রাম উপরে নিচে কাটা চলে যাবে। তো একই জাতীয় দুটি রাশির অনুপাত বিধায় এদের বা আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। আচ্ছা এখন আমরা পড়ব আইসোটোপের শতকরা হার থেকে। দেখো সবাই বোর্ডে আছে, আইসোটোপের শতকরা হার থেকে মোলের গড় আপেক্ষিক ভর নির্ণয়। আমরা একটা মোলের ভর জানবো, গড়ে তার ভর কত। আইসোটোপ তো জানোই একই মোলের বিভিন্ন ভরের পরমাণু। তাহলে আমি ধরলাম একটা মৌল হচ্ছে এ, ধরি একটি মৌল, ধরি একটি মৌল এ, লেখো ধরি একটি মৌল এ, ধরি একটি মৌল এ, একটা মৌল। এখন তার আইসোটোপ দুইটা, এর দুটি আইসোটোপ হচ্ছে, আইসোটোপ কি হবে? এ একটা আইসোটোপ, এ একটা আইসোটোপ। এর আইসোটোপ বলে ভর বিভিন্ন। তাহলে ধরো যে এটার ভর হচ্ছে পি, এটার ভর হচ্ছে কিউ। ভর কোথায় লেখে? প্রতীকটা বাম দিকে শীর্ষবিন্দুতে ভর লেখে। তাহলে আমি দুইটা আইসোটোপ, একটা হচ্ছে এ, এটাও এ, মোলটা হচ্ছে এ, আর এটার ভর হচ্ছে এ, এটার ভর সংখ্যা হচ্ছে তোমার কিউ, ওই আইসোটোপটা। ঠিক আছে। আর মনে করো এই যে আইসোটোপটা, এইটা তোমার প্রকৃতির মধ্যে পাওয়া যায়, মনে করো শতকরা পরিমাণ হচ্ছে এম। তো লিখি আমি, এই দেখো পি এ এত এর, এই আইসোটোপটা, হ্যাঁ আইসোটোপের শতকরা পরিমাণ, এটা কতটুকু পাওয়া যায় প্রকৃতির মধ্যে? m%। এম ধরলাম এটা পাওয়া যায় প্রকৃতির মধ্যে m%। আরেকটা আইসোটোপ কি? কিউ। মনে করো এটা এখানে একটু ভুল করছি আমি, এটা ভুলেছি এই কারণে, আইসোটোপ মোল হচ্ছে এ, ভর হচ্ছে পি। তাহলে এখানে মোল হচ্ছে এ, ভর হচ্ছে কিউ। তাহলে এই দুটি আইসোটোপ। ঠিক আছে। এই আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে মনে করো n%। এখন তোমার সূত্র হচ্ছে এর গড় আপেক্ষিক। দেখো মৌল এ এর গড়, এই যে গড় আপেক্ষিক ভর, গড় আপেক্ষিক ভর সূত্র হলো, সূত্র মুখস্থ রাখতে হবে সবার। সূত্র হলো তোমার সূত্র হলো এই দুইটা আইসোটোপ, তো এই যে এই একটা আর একটা সূত্র তোমার হলো পি ইন্টু এম। তার মানে কি? পিটা হচ্ছে কি? প্রথম আইসোটোপটা ভর পি, আর এমটা হচ্ছে কি? এই আইসোটোপটারই শতকরা পরিমাণ। তাহলে সূত্র হবে তোমার এই ভর ইন্টু শতকরা পরিমাণ যোগ
আরেকটা আইসোটোপের ভর হচ্ছে তোমার কিউ, পূরণ তার শতকরা পরিমাণ এন, নিচে হবে 100। এটা হচ্ছে তোমার সূত্র গড় আপেক্ষিক ভর। তাহলে গড় আপেক্ষিক ভর সূত্রটা কি? দুইটা যদি আইসোটোপ থাকে, প্রথম আইসোটোপটার ভর পি, আর প্রথম যে আইসোটোপটা আছে ওইটা শতকরা পরিমাণ গুণ দিবা, যোগ দ্বিতীয় আইসোটোপের ভর, ভর হচ্ছে এটা কিউ, পূরণ দ্বিতীয় আইসোটোপটা এটা শতকরা পরিমাণ যেটা এটা, তারপর যোগ করার পর 100 দিয়ে ভাগ করলে গড় আপেক্ষিক ভর পাওয়া যাবে। বুঝতে পারছো? এখন যদি তোমার মনে করো 3টে মৌল হয়, আরেকটা মৌল হলো, তাহলে ওইটা যদি মনে করো আর হয়, তাহলে যোগ হবে আর ইন্টু ওইটা শতকরা পরিমাণ, মনে করো বললো এক্স, তাহলে কি হবে যোগ আর ইন্টু এক্স। 3টে মৌল হবে তো 3টে আইসোটোপ পাওয়া যায়। 3টে আইসোটোপ, একটা মৌল যদি 3টে আইসোটোপ হয় তাহলে তার হবে এটা এরকম। আচ্ছা, এখন আমরা কিন্তু এই সূত্র ব্যবহার করে একটা অঙ্ক করব। দেখো সবাই খেয়াল করো, অঙ্ক একটা করব। যেমন প্রকৃতির মধ্যে ক্লোরিনের তোমার 2টা আইসোটোপ আছে, জানো সবাই, সবার জানা আছে না? আচ্ছা, তাহলে প্রকৃতিতে ক্লোরিনের 2টি আইসোটোপ লেখো। প্রকৃতিতে ক্লোরিনের 2টি আইসোটোপ, 2টি আইসোটোপ বলো কি কি? এই দেখো একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন পরমাণু, এটার ভর হচ্ছে এইটার তোমার ভর হচ্ছে 35 আর এইটা হচ্ছে 37। তাহলে এই 2টা আইসোটোপ পাওয়া যায় প্রকৃতিতে ক্লোরিনের। ঠিক আছে, তার মধ্যে দেখো যে তোমার প্রকৃতিতে প্রাপ্ত এই যে ক্লোরিন যে 35, এই প্রথম যে আইসোটোপটা এটা শতকরা পরিমাণ হচ্ছে তোমার এত, শতকরা পরিমাণ হলো 75%। এটা হলো 75%। আর বাকি যে আইসোটোপটা আছে যে ক্লোরিন 37, এর শতকরা পরিমাণ হচ্ছে 25, মোট 100 হতে হবে, মোট হলো 100। এখন তোমাকে যদি বলে যে এই যে ক্লোরিনের গড় আপেক্ষিক ভর কত হবে, তাহলে আমরা কি সূত্র অ্যাপ্লাই করবো সবাই? ঠিক আছে, তাহলে আমাদের এটা করার জন্য আমাকে কি করতে হবে? সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো লেখো সবাই, সুতরাং ক্লোরিনের গড় আপেক্ষিক ভর ইকুয়াল টু, এই যে সূত্রটা এখানে আছে, দেখো সূত্রটা এখানে আছে কি? পি ইন্টু এম। পিটা হচ্ছে কি? পিটা হচ্ছে ভর সংখ্যা, এম হচ্ছে শতকরা পরিমাণ। তাহলে এবার দেখো এইটার প্রথম যে আইসোটোপের ভর সংখ্যা কত? 35। তাহলে 35 গুণ শতকরা পরিমাণ এম, এম মানে শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ কত তার? 75, তাহলে 75 যোগ দ্বিতীয় আইসোটোপটা ভর কত? 37 ইন্টু এর শতকরা পরিমাণ যে কিউ এন, এনটা হচ্ছে শতকরা পরিমাণ, কিউটা হচ্ছে দ্বিতীয় আইসোটোপটার ভর। তাহলে এটা কত? 25 আর নিচে হবে কত? 100, সূত্র নিচে 100। এখন যদি আমি এগুলি হিসাব করি, ক্যালকুলেশন করি, তাহলে এই রেজাল্টটা হবে 35.5। এই তাহলে ক্লোরিনের গড় আপেক্ষিক ভর হচ্ছে 35.5। বুঝতে পারছো? সব বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই সূত্রের কিন্তু অঙ্ক করা যায়, গাণিতিক সমস্যা। তাহলে আমাকে এই সূত্র অঙ্ক করার জন্য আমাকে এই সূত্রটাকে মনে রাখতে হবে যে কোনো একটা মৌলের গড় আপেক্ষিক ভর হচ্ছে
ওই যে দুইটা আইসোটোপ আছে, প্রথম আইসোটোপের ভর পূরণ তার শতকরা পরিমাণ যোগ দ্বিতীয় আইসোটোপের ভর পূরণ এটার শতকরা পরিমাণ ডিভাইড বাই 100, তাহলে এটা হবে কোনো মৌলের গড় আপেক্ষিক ভর। আমার কথা নিশ্চয় সবাই বুঝছো? এখন দেখো, এখন এইবার হলো আইসোটোপের গড় আপেক্ষিক ভর থেকে শতকরা পরিমাণ নির্ণয়। আমরা এর আগে যেটা আলোচনা করছি ওটা কি ছিল? ওটা ছিল যে শতকরা পরিমাণ থেকে আইসোটোপের গড় আপেক্ষিক ভর নির্ণয় করছি আমরা। এখন তার উল্টাটা, বুঝতে পারছো? কিছুক্ষণ আগে যে অঙ্কটা আমরা করলাম এখানে এটা কি ছিল? শতকরা পরিমাণগুলি দেওয়া ছিল দুইটা আইসোটোপের। এখান থেকে আমরা কি ক্লোরিনের গড় আপেক্ষিক ভর বের করছি। এটা কত বের হলো? 35.5। এখন তোমাকে গড় আপেক্ষিক ভর দিয়ে দিবে একটা মৌলের, এন্ড বলতে হবে এই মৌলটার যে আইসোটোপগুলি আছে ওদের শতকরা পরিমাণ কত। এখন বের করতে হবে তার উল্টাটা, বুঝতে পারছো? তাহলে আমরা একটা অঙ্ক করলে বুঝবো আমরা। এখন লেখো কপারের দুইটি আইসোটোপ, সবাই লেখো কপারের দুটি আইসোটোপ। দেখো সবাই, এই কপার, এইটাও কপার। এই প্রথম যে কপারটা এটার ভর হলো 63, আর এই যে কপার আছে এটা পরমাণু, তার ভর হচ্ছে 65। তাহলে আমি দুইটা আইসোটোপ লিখলাম কপারের, কপার 63, কপার 65। আর কপারের দেখো সবাই, এটা আমরা জানি যে কপারের গড় আপেক্ষিক ভর এটা আমাদের জানা আছে কত? 63.5। এটা হলো কপারের গড় আপেক্ষিক ভর। তাহলে আমি কপারের গড় আপেক্ষিক ভর জানি। আমাকে এই যে এই আইসোটোপটা কতটুকু আছে প্রকৃতির মধ্যে, কত পার্সেন্ট, এবং এই আইসোটোপটা সেটাও শতকরা কত ভাগ আছে সেটা বের করতে হবে। কথা বুঝছো? আগের অঙ্কের উল্টা, এটা দেওয়া আছে, বের করতে হবে এইটা এবং এটা কি শতকরা পরিমাণ। আচ্ছা, তাহলে আমি ধরে নিই যে এটা আছে মনে করো X%, তাহলে এটা হবে কত? 100 - X, কারণ দুইটা মিলে তো 100। ঠিক আছে? তো দেখো, মনে করি প্রকৃতিতে প্রাপ্ত, সবাই দেখো, মনে করি প্রকৃতিতে প্রাপ্ত কপার 63 শতকরা পরিমাণ, এত এর শতকরা পরিমাণ তোমার X%, ধরলাম এটা ধরলাম X। তাইলে কপার 65 এটার শতকরা পরিমাণ কত হবে? 100 - X%, এটার পরিমাণটা হবে এটা। এখন আমাকে বের করতে হবে X এর মান কত আর এটা কত। তাহলে আমি ওই যে সূত্র পাইছিলাম না, আমি সূত্র অ্যাপ্লাই করব। সূত্র কি ছিল বলো তো? কপারের, লেখো, কপারের গড় আপেক্ষিক ভর, ইকুয়াল টু, লেখো সবাই সূত্র কি? সূত্র প্রথম যে আইসোটোপ তার ভর, তাহলে 63 ইন্টু তার শতকরা পরিমাণ কত? X, যোগ দ্বিতীয় যে আইসোটোপটা আছে এইটার ভর কত? 65 ইন্টু
এই আইসোটোপের শতকরা পরিমাণ কত 100 মাইনাস x, আর নিচে কত হয় 100 এই হলো কপারের গড় আপেক্ষিক ভর। ঠিক আছে, সূত্র লিখবা। কোন সূত্রটা মনে আছে তো? ওই যে তোমার এই P ইন্টু এম প্লাস কিউ ইন্টু পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন ডিভাইড বাই 100, এই সূত্র। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন এই কপারের গড় আপেক্ষিক ভর কত দেওয়া আছে আমাকে দেখো তো। এই যে কপারের গড় আপেক্ষিক ভর 63.5, এখানে লেখো 63.5 ইকুয়াল টু এখানে কত হবে 63x প্লাস এটা গুণ দাও 6500 মাইনাস 65x গুণ দিলে নিচে হবে 100। ঠিক আছে, এইবার বজ্রগুণ দিবে, বজ্রগুণ দিলে কি হবে? এটা 6350 100 দিয়ে গুণ দিলে এটাকে। আর ওইখানে দেখো 63x যুগের আর 65x ছিল বিয়োগের, তাহলে মাইনাস কি হবে 2x, মাইনাস 2x 65টা বিয়োগের যোগ 6500। আচ্ছা এখন আমি দেখো সবাই এখানে এই মাইনাস 2xটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 2x ইকুয়াল টু, আর এটা বেশি নিয়ে দাও মাইনাস করে, তাহলে 6500 বিয়োগ কত 6350, এটা মাইনাস করে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে 2x ইকুয়াল টু এটা তোমার এটা বিয়োগ করলে হবে তোমার 150, তাহলে x কত হবে 2 দিয়ে ভাগ করলে 75। দেখছো, তাহলে x হলো 75%। তার মানে এই কপার 63 এটার পরিমাণ ছিল x, এই x এর মান হচ্ছে 75। তাহলে কপার 63 আইসোটোপটা প্রকৃতির মধ্যে পাওয়া যায় 75 ভাগ, আর এটা কত হবে 100 বিয়োগ 75 25 ভাগ। তাহলে এই যে কপার 65 এই আইসোটোপটা প্রকৃতির মধ্যে পাওয়া যাবে 25 ভাগ। বুঝতে পারছো? তাহলে আমি এটা ক্লিয়ার করে লিখি, দেখো সবাই। তাহলে কি পাইলাম? তাহলে আমি পাইলাম x এর মান যেহেতু পাইলাম তোমার 75, তাহলে কোনটা কপার 63, সুতরাং কপার 63 এত এর শতকরা পরিমাণ 75%, এবং কপার 65 এর শতকরা পরিমাণ 100 বিয়োগ 75 কত হবে 25%। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো? তাহলে আমি অঙ্ক দুই ধরনের অঙ্ক আসতে পারে। কোন অঙ্কে বলবে যে আইসোটোপের মৌলের আইসোটোপের গড় আপেক্ষিক ভর থেকে শতকরা পরিমাণ নির্ণয় করো, অথবা শতকরা পরিমাণ দেওয়া আছে আইসোটোপগুলির শতকরা পরিমাণ দেওয়া আছে, এখান থেকে আইসোটোপের গড় আপেক্ষিক ভর বের করো। সূত্র কিন্তু একটাই, ওই সূত্রের সাহায্যেই বের করতে হবে। তাহলে আমার মনে হয় সবাই বুঝতে পারছো। ঠিক আছে, এগুলি প্র্যাকটিস করতে হবে। আর তোমাকে এই অঙ্কের জন্য তোমাকে কি করতে হবে? এই অঙ্কের জন্য তোমাকে প্রথম প্রশ্নটা ভালো করে পড়তে হবে। অঙ্কে কি বের করতে বলছে? অঙ্কে কি আমার শতকরা পরিমাণ বের করতে বলছে, নাকি আমাকে গড় আপেক্ষিক ভর বের করতে বলছে? তোমাকে যদি শতকরা পরিমাণ বের করতে বলে তাহলে এই জিনিসটা দেওয়া থাকবে, গড় আপেক্ষিক ভর প্রশ্নে দেওয়া থাকবে। আর যদি শতকরা পরিমাণ দেওয়া থাকে, দুইটা আইসোটোপ শতকরা পরিমাণ, তখন তোমাকে বলবে গড় আপেক্ষিক ভর বের করো একই সূত্রের সাহায্যে। সবাই বুঝতে পারছো তো?